কই গো বউ, হলো তোমার? আমার গাভীগুলোকে জল খাওয়ানো হলো? বলছি ওদের নিয়ে তো আবার মাঠে যেতে হবে। হ্যাঁ গো, গরুগুলোকে তো আমি জল খাইয়েছি। ওদের জল খাওয়া শেষ হলে তুমি ওদের নিয়ে যেও। বলছি, তোমার এত তাড়াতাড়ি খাওয়া হলো গো? মাত্রই তো তোমার পান্তা আর মরিচ পেঁয়াজ দিয়ে এলাম। সবটা খাইনি গো, তোমার জন্য কিছুটা রেখেছি। আমি পেট পুরে খেলে তো আবার তোমায় না খেয়ে থাকতে হবে। সেটা কি করে হতে দেই বলো? বলছি তুমি খেয়ে নিও গো, আমি গরু নিয়ে মাঠে গেলাম। ভাগ্য করে একটা স্বামী পেয়েছি বটে। অভাব অনটনের মধ্যেও সে আমায় কতটা ভালোবাসে। হে বিধাতা, তুমি চিরকাল মানুষটাকে এমনই রেখো গো। কি কাণ্ড! গরুগুলো এভাবে চিৎকার করছে কেন? কি হলো দেখি তো গিয়ে। সর্বনাশ! এত বড় সাপ! এই সাপ যদি আমার গরুকে দংশন করে তবে তো আমার গরু মরে যাবে। তার আগে আমি এই সাপকেই মেরে ফেলবো। এ কথা বলে রাখাল একটা লাঠি নিয়ে আসে আর লাঠি দিয়ে আঘাত করে সাপটাকে মেরে ফেলে। আহা, নাগটা যে কোথায় চলে গেল! সেই কখন থেকে খুঁজছি, কিন্তু নাগের কোনো দেখাই নেই। আর কত খুঁজবো! যাই, আর একটু সামনে এগিয়ে দেখি। এই, এই নাগ, কি হয়েছে তোমার? তুমি এভাবে পড়ে আছো কেন? হায় বিধাতা, কে আমার এত বড় সর্বনাশ করলো? কে আমার নাগকে আমার কাছ থেকে কেড়ে নিল? এ কি? ওই শয়তান রাখাল আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে তো? তবে আমিও ওর ভালোবাসাকে কেড়ে নিব। জ্বালা! যে কটা পয়সা বাজারে নিয়ে এসেছিলাম সবই তো শেষ। কত করে ভেবেছিলাম আজ একটু মাংস কিনবো, কিন্তু সেটা আর হলো কই। কতদিন হলো মাংস খাওয়া হয় না। এসব কথা বলতে বলতে রাখালের বউ বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে আসে। এ কি গো, তুমি কে? আর তুমি এ ঘরে এলে কি করে? ঘরের দরজা তো বাইরে থেকে লাগানো ছিল। আমি তো নাগিন, সাপরূপে জানালা দিয়ে ঘরে ঢুকেছি, কিন্তু সেটা তো আমি তোমাকে বলবো না। আমার নাম পদ্মা, আর তোমার স্বামী আমাকে এখানে নিয়ে এসেছে বিয়ে করার জন্য। অ্যাঁ? কি বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? আমার স্বামী আমায় কত ভালোবাসে জানো তুমি? আমাকে রেখে আবার আমার স্বামী তোমায় বিয়ে করবে? এ কথা তো ভেবে আবার হাসি পাচ্ছে গো। বিশ্বাস করলে না তো? তবে ভেবে দেখো তো, তোমার স্বামী আমাকে এখানে না আনলে আমি এলাম কি করে? আর তুমি দেখেছো আমায়, আমি তোমার থেকে অনেক বেশি সুন্দরী। তাই তো তোমার স্বামী আমার প্রেমে পড়েছে, আমায় বিয়ে করতে চাইছে। তাই তো, তুমি আমার থেকে অনেক বেশি সুন্দরী, আর আমি তো কালো কুৎসিত। আর তুমি তো ঠিকই বলেছো, তোমায় এখানে না নিয়ে এলে তুমি আসলে কি করে? তবে আজ শ্বশুরের বেটা আসুক বাড়িতে, মজা দেখাবো ওকে আমি। আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করা, তাই না? বউ, ও বউ, ঘরে আছো? বলছি তাড়াতাড়ি এদিকে এসো গো, গরুগুলোকে জল খেতে দাও। আমি আবার গরুর জন্য খড় কাটবো। শয়তান রাখাল, ঘরে আরেক মেয়ে নিয়ে এসে রেখে আমাকে কাজ করতে বলছিস? আমাকে কি তোর দাসীবাদী মনে হয় নাকি? হ্যাঁ, এ কি বউ, তুমি এসব কি কথা বলছো? আমি আবার কখন মেয়ে মানুষ ঘরে আনলাম? আর তুমি এভাবে কাঁদছো কেন? তুই আমার কথা বুঝতে পারছিস না তাই না? তবে ঘাটের মরা, তুই চল আমার সাথে ঘরে, সবটা বুঝতে পারবি। এটা কে গো গিন্নি? তোমার কোনো আত্মীয় নাকি? আগে তো কখনো দেখিনি। সে কি রাখাল, এখন তুমি তোমার বউয়ের সামনে আমাকে না চেনার ভান করছো? তুমি তো আমাকে বিয়ে করার জন্য নিয়ে এসেছো, তবে তুমি যতই অভিনয় করো না কেন, আমি তোমায় বিয়ে করেই ছাড়বো। শুনলি ঘাটের মরা, শুনলি তুই? তোর সাহস কত, তুই আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করবি? আজ তোর বিয়ে করার শখ আমি মিটিয়ে দিব। আরে আরে, তুমি করছো কি? আমার হবু স্বামীকে এভাবে মারছো কেন? ও তো মরে যাবে। থামো থামো বলছি। ইস, মায়ের থেকে যেন মাসির দরদ বেশি। আমার স্বামীকে আমি মারবো, তাতে তোর কি? তুই এক্ষুনি আমার ঘর থেকে বের হ বলছি।
ঝড় বৃষ্টি হচ্ছে, এ সময় বাহিরে কে যাচ্ছে? আরে পদ্মা, এই মেয়ে তো দেখছি নাছর বান্দা। তবেও নিশ্চয়ই রাখালকে অনেক ভালোবাসে, নয়তো এই ঝড় বৃষ্টির মধ্যে আমাদের ঘরের বাহিরে কাঁদতো না। না, আমি মেয়েটার সাথে অন্যায় করেছি। যাই, ওকে আমি ঘরে নিয়ে আসি। এ কি গো বউ, তুমি আবার ওকে ঘরে আনলে কেন? আবার অশান্তি করতে চাও নাকি? না গো, আমি তোমার সাথে পদ্মার বিয়ে দিতে চাই, কারণ পদ্মা তোমার সত্যি অনেক ভালোবাসে। না বউ, আমি কিছুতেই দ্বিতীয় বিয়ে করব না। আমি যে তোমায় অনেক ভালোবাসি। সে বুঝলাম, কিন্তু পদ্মা তোমাকে অনেক ভালোবাসে, আর কারো ভালোবাসার অমর্যাদা আমি হতে দিব না। কালকে আমি তোমার সাথে পদ্মার বিয়ে দিব। তুমি আমার রাখালের সাথে বিয়ে দিচ্ছ ভালো কথা, কিন্তু আমি সতীনের সংসার করতে পারবো না। বিয়ের পর হয় তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে, নয়তো আমি রাখালকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। এসব তুমি কি বলছো পদ্মা? এটা তো রাখালের বাপের ভিটা। রাখাল এ বাড়ি ছেড়ে চলে যাবে সেটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। আমি বরং এ বাড়ি ছেড়ে চলে যাব। তুমি শুধু আমার রাখালকে দেখে রেখো। এরপর পদ্মার সাথে রাখালের দ্বিতীয় বিয়ে হয়। এ কি বউ, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও বউ, দাঁড়াও বলছি। আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি ভেবো না গো, পদ্মা তোমায় খুব আদর যত্নে রাখবে। পদ্মা তোমার বিয়ে করাবো, আর পদ্মা তোমায় বড্ড ভালোবাসি গো। না বউ, এটা হতে পারে না। আমি দ্বিতীয় বিয়ে করেছি তোমার জোরাজোরিতে, কিন্তু তুমি বাড়ি ছেড়ে চলে যাবে এটা আমি কিছুতেই হতে দেব না। যদি যেতেই হয় তবে তুমি আমার মৃতদেহের উপর দিয়ে যাও। ছি ছি, এটা কি করছো তুমি? ওঠো, এক্ষুনি ওঠো বলছি। তোমায় দ্বিতীয় বিয়ে দিয়েছি বলে ভেবো না যে আমি তোমার ভালোবাসি না। বাবা, তোমাদের ভালোবাসা তো সত্যি অনেক গভীর। আর আমি কিনা রাখালের ভালোবাসা কেড়ে নিতে এসেছিলাম। এসব কি দেখছি আমি? রাখালের সাথে আমি নাগিনের বিয়ে দিয়েছি, কিন্তু তুমি আমাদের ভালোবাসাকে ভাঙতে এসেছিলে কেন? কারণ তোমার স্বামী আমার নাককে হত্যা করেছিল। তবে ওই সাপটা তোমার নাক ছিল? আমি তো তোমার নাককে সাধে মারিনি, আমার গরুগুলোকে বাঁচাতে মেরেছি। সে যাই হোক, আমি চাই না তোমরাও আমার মতো ভালোবাসাহীনতায় ভোগো। তাই তোমরাই সুখী থেকে ভালো থেকো। আমি বরং চলি। আর আমার সাথে রাখালের বিয়ে হয়েছে তো কি হয়েছে? আমি রাখালকে স্বামী হিসেবে মানি না। রাখালের তো আর নাগিন বউ হয় না। তবে তোমরা সুখে থেকো গো, আমি চলি। এসব বলে নাগিন চলে যায়। আমার এইভাবে আর জলের তলায় থাকতে ভালোই লাগে না। আমি যদি একবার এই জলরাজ্যের বাইরে যেতে পারতাম। কিন্তু জলরাজ্যের নিয়ম অনুযায়ী তো জলরাজ্যের বাইরে গেলে আর জলরাজ্যে ফেরাই যাবে না। আর জলরাজ্যের কেউ জানতে পারলে তো আমাকে জলরাজ্যের বাইরে যেতেও দিবে না। তবে যাই হয়ে যাক না কেন, আমি জলরাজ্যের বাইরে যাবই যাব, লুকিয়ে হলেও যাব। এরপর মৎস্যকন্যা জলরাজ্যের বাইরে যাওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। আর অনেক ভাবনা চিন্তার পর মৎস্যকন্যা মাছে পরিণত হয়, আর মাছ হয়ে জলরাজ্যের বাইরে যাওয়ার জন্য সাঁতার কাটতে শুরু করে। এদিকে আবার ছোট্ট শালু জাল নিয়ে সমুদ্র তীরে যায় মাছ ধরার জন্য। শালু অনাথ একটা মেয়ে। শালু সমুদ্র তীরে একটা ছোট্ট কুঠিরে থাকতো, আর সমুদ্রে মাছ ধরে শালু জীবিকা নির্বাহ করত। বা, আজ তো সমুদ্রে বেশ শান্ত। আজ সমুদ্র পাড়ে অনেক মাছ ধরা যাবে। আর দেরি না করে ঈশ্বরের নাম নিয়ে জালটা ফেলি। এ কথা বলে শালু সমুদ্রে জাল ফেলে, আর অমনি শালুর জালে মাছরূপী মৎস্যকন্যা উঠে আসে। আর জালে বন্দি থেকে মৎস্যকন্যা অস্থির হয়ে যায়। মা গো মা, চারিদিকে যে জালে পেঁচিয়ে গেছে। এই মেয়ে, এই তাড়াতাড়ি আমায় বের করো বলছি, আমার যে দম বন্ধ লাগছে। মাছকে কথা বলতে দেখে শালু হতবাক হয়ে যায়, আর কোনো কিছু না ভেবেই মাছটাকে জাল থেকে বের করে। যাক বাবা, বাঁচলাম। কিন্তু জলরাজ্যের বাইরে এসে তো আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি যে মুশকিলে পড়লাম। তুই আমায় জলদি জলে রাখার ব্যবস্থা কর, তবে সমুদ্রের জলে ছেড়ে দিস না। আমি আর জলরাজ্যে ফিরতে চাই না, আমি পৃথিবীতে থাকতে চাই। মাছের কথা মতোই শালু মাছটাকে নিয়ে দ্রুত বাড়িতে যায়।
আর বালতি ভর্তি জলের মধ্যে মাছটাকে ছেড়ে দেয়। যাক বাবা, এবার শান্তি, আর চিন্তা নেই। অবশেষে আমি জলরাজ্যের বাইরে আসতে পারলাম। এই মেয়ে, খাবার মতো তাকিয়ে কি দেখছো? তুমি তো দেখছি আস্ত বোকা। একটা মাছ তোমায় যা বলছে তুমি তাই করে চলেছো, কিছু জানতেও চাইছো না। চাইবো কি করে বলো তো? আমি তো তোমার কথা বলা দেখে হতবাক হয়েছি। এতদিন ধরে সমুদ্রে মাছ ধরেছি, অথচ আজ অব্দি আমি কোনো মাছকে কথাই বলতে দেখিনি। তবে তুমি কথা বলছো কি করে? আরে বোকা মেয়ে, আমি তো আর অন্য ৮-১০টা মাছের মতো সাধারণ মাছ নই। আমি তো একটা মৎস্যকন্যা। মৎস্যকন্যারা শুধু কথা বলতেই জানে না, জাদু শক্তিও জানে, বুঝেছো? দাঁড়াও, তোমাকে আমার জাদু শক্তি দেখাচ্ছি। এ কথা বলে মাছটা মুখ দিয়ে দুটো সোনার মুদ্রা বের করে। আর এ দেখে শালু অবাক হয়ে যায়, আর সোনার মুদ্রা দুটো হাতে তুলে নেয়। সত্যি তো, দুইটা সোনার মুদ্রা। সত্যি তোমার অনেক ক্ষমতা, কিন্তু তুমি হঠাৎ পৃথিবীতে আসলে কেন? শখের বশে, আসলে জলরাজ্যে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছিলাম, তাই তোমাদের পৃথিবীটা একটু দেখতে এলাম। যাকগে, আমার ফাঁদে পড়ে তো আর আজকে মাছ ধরতে পারলে না। এবার যাও, এই সোনার মুদ্রা দুটো বিক্রি করে বাজার সদাই করে আনো, যাও। মাছের কথা মতোই শালু সোনার মুদ্রা দুটো নিয়ে শ্যাকরার কাছে যায়। আর সোনার মুদ্রা দুটো শ্যাকরার হাতে দিতেই যেন শ্যাকরার মাথায় বাজ পড়ে যায়। এ আমি কি দেখছি রে শালু? এ তো দেখছি কুকুরের পেটে ঘি। কি ব্যাপার রে শালু? সামান্য একজন জেলেনি হয়ে তুই এই সোনার মুদ্রা কোথায় পেলি? শ্যাকরার কথা শুনে শালু সরল মনে মৎস্যকন্যার ব্যাপারে সব কথা শ্যাকরাকে খুলে বলে। এসব কথা শুনে শ্যাকরার ভীষণ লোভ হয়। কি কাণ্ড! শালুর কাছে মৎস্যকন্যা আছে, আর শালু মৎস্যকন্যার সাহায্যেই সোনার মুদ্রা পেয়েছে। তবে তো ওই মৎস্যকন্যাকে আমার ভীষণ দরকার। তবে শালুকে সেটা বুঝতে দেওয়া যাবে না। নিজের চোখে সবটা দেখে কৌশলে মৎস্যকন্যাকে আমার করে নিতে হবে। আপাতত শালুকে বিদায় করি। এসব চিন্তা করে শ্যাকরা সোনার মুদ্রা দুটো নিয়ে শালুকে টাকা দেয়। কিন্তু শালু টাকা নিয়ে চলে না গিয়ে শ্যাকরার বাক্সের উপরে থাকা পুতুলটার দিকে চেয়ে থাকে। কিরে শালু, আবার মতো চেয়ে আসিস কেন? টাকা তো দিলাম, এবার বিদায় হ, আমার তো আরো খরিদ্দার আসবে। না মানে কাকা বাবু, তোমার এই পুতুলটাকে দেখছিলাম। তোমার পুতুলটা তো ভারী সুন্দর গো। এ কথা বলে শালু চলে যায়। পরের দিন সকালবেলা শ্যাকরা সেই পুতুল নিয়ে শালুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সকাল সকাল চলে এলাম রে শালু তোর মৎস্যকন্যাকে দেখতে। আর দেখ, তোর পছন্দের পুতুলও সাথে করে নিয়ে এসেছি। এই নে তোর পছন্দের পুতুল, আর তোর মৎস্যকন্যাকে একটু দেখা তো। পছন্দের পুতুল পেয়ে শালু ভীষণ খুশি হয়, আর শ্যাকরাকে নিয়ে মাছরূপী মৎস্যকন্যার কাছে যায়। কাকা বাবু, এটাই হলো আমার মৎস্যকন্যা। আর এই মৎস্যকন্যাই তো কাল আমাকে ওই সোনার মুদ্রা দুটো দিয়েছিল। তুই আমাকে পাগল পেয়েছিস নাকি? একটা মাছকে দেখিয়ে বলছিস মৎস্যকন্যা? তা তোর মৎস্যকন্যাকে বলতো আবার সোনার মুদ্রা দিতে। শ্যাকরার কথা শুনে মাছরূপী মৎস্যকন্যা বেশ ক্ষেপে যায়, আর সঙ্গে সঙ্গে মুখ দিয়ে দুটো স্বর্ণ মুদ্রা বের করে দেয়, আর বলতে থাকে, তুমি আমার অস্তিত্বকে অবিশ্বাস করো তাই না? তবে দেখো আমি কিভাবে মুখ দিয়ে স্বর্ণ মুদ্রা বের করলাম। এটাই মৎস্যকন্যার ক্ষমতা, বুঝেছো? তুই তো এটা আসল সোনা। তবে শালু, তোর মৎস্যকন্যাকে আমার হাতে তুলে দে, আমি তোকে অনেক টাকা দিব। এইসব তুমি কি বলছো কাকা বাবু? আমি মৎস্যকন্যাকে কিছুতেই তোমার হাতে তুলে দিতে পারবো না। শালুর কথা শুনে শ্যাকরা ভীষণ রেগে যায়, আর শালু কিছু বুঝে ওঠার আগেই শ্যাকরা শালুর গলা টিপে ধরে আর শালুকে মেরে ফেলে। আমি জানতাম এই মেয়ে নানা করবেই, তাই তো পরিকল্পনা করে এসেছি। একে মেরে মৎস্যকন্যাকে নিয়ে যাব। এরপর শ্যাকরা মাছরূপী মৎস্যকন্যাকে নিয়ে তার বাড়িতে ফিরে যায়, আর শ্যাকরার এমন রূপ দেখে মৎস্যকন্যা ভীষণ রেগে যায়। শয়তান মানুষ, তুই আমাকে পাওয়ার জন্য একটা বাচ্চা মেয়েকে হত্যা করেছিস, আবার আমাকে বাড়িতে এনে ডাঙায় ফেলে রেখেছিস। ছেড়ে দে বলছি আমাকে। চুপ কর বোকা মৎস্যকন্যা, তোকে ছেড়ে দেওয়ার জন্য কি আমি এত নাটক করে ধরে আনলাম নাকি তোকে? কথা না বাড়িয়ে সোনার মুদ্রা দে বলছি। লোভী কোথাকার, তোকে দিব আমি সোনার মুদ্রা? কখনো না। তোকে তো আমি আমার শক্তি দেখিয়েই ভুল করেছি। কি?
তোর এত বড় সাহস? তবে আমারও জানা আছে তোর পেট থেকে কি করে সোনার মুদ্রা বের করতে হয়। এ কথা বলে শেখরা একটা ছুরি নিয়ে আসে আর মাছরূপী মৎস্যকন্যার পেট কেটে ফেলে। কিন্তু সোনার মুদ্রা তো মেলেই না, বরং মৎস্যকন্যা মারা যায়। এতে শেখরার ভীষণ আফসোস হয়। এটা আমি কি করলাম? এর পেটে তো একটা সোনার মুদ্রাও নেই, আর এ তো মরেই গেল। যাক, যা ভুল করার করেছি, আর এমন ভুল করা যাবে না। একদিন রাতে শেখরা তার বিছানায় ঘুমাচ্ছিল আর হঠাৎই সে গলায় চাপ অনুভব করে আর ধড়ফড় করে বিছানা ছেড়ে উঠে পড়ে। মা গো মা, গলাটা আমার গেল। কে আমার গলা টিপে ধরেছিল? এ কি, এই পুতুলটা এখানে কি করে এলো? এই পুতুলটা তো আমি শালুর বাড়িতে ফেলে এসেছিলাম। আমি প্রতিশোধ নিতে এসেছি, আর সেভাবেই প্রতিশোধ নিব যেভাবে তুই মৎস্যকন্যা আর নিষ্পাপ মেয়েটাকে হত্যা করেছিলি। কি বলছো এসব তুমি? পুতুলের প্রতিশোধ? এই পুতুল, এই তুই কথা বলছিস কি করে? আর তুই আমাকে হত্যা করবি মানে কি? তুই তো আমারই পুতুল। চুপ কর শয়তান, আমি তোর পুতুল ছিলাম, তবে এখন আর নেই। আমি মৎস্যকন্যার আত্মা, বুঝেছিস? আমি পৃথিবী ভ্রমণে এসেছিলাম, আর তোর খপ্পরে পড়ে আমি প্রাণ দিতে হলো। আর আমি আমার প্রতিশোধ নিতেই পুতুলের মধ্যে আশ্রয় নিয়েছি। তোকে হত্যা করলে আমার আত্মার শান্তি মিলবে। এ কথা বলে পুতুলটা শেখরার গলা টিপে ধরে, আর সেখানেই শেখরা মারা যায়, আর পুতুলটাও মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।